Deco, Deco, sense of humor. Deco, Deco, sense of humor. Welcome, welcome, and welcome. Welcome to the set of Deco Sense of Humor. প্রতিবারের মতো আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমার সাথে থাকছেন আমার প্রিয় মানুষ। আজকের এই অনুষ্ঠানে আমার সাথে যে দুজন অতিথি বসছেন, এক এক করে তাদেরকে আমি ওয়েলকাম করব সেটে। প্রথমে যাকে আমি সেটে ওয়েলকাম করব, সে বাংলাদেশের নায়কদের ভেতরে অন্যতম জনপ্রিয় সুপারস্টার সুদর্শন এবং আমার অত্যন্ত প্রিয় একজন নায়ক। সো ডেকো সেন্স অফ হিউমারে আমি ওয়েলকাম করছি সেটে সময়ের সবচেয়ে জনপ্রিয়তম নায়ক আরিফিন শুভকে। ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনার মতো তো সুন্দর করে বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম। তোমাকে দ্বিতীয়বারের মতো ইনভাইট করা হলো, ইনভাইট করার সুযোগ আমার হলো এবং তুমি যে এসছো এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তুমি যে ব্যাপকভাবে আমাকে ভুল বুঝে আছো, এই ভুল বুঝাবুঝির অবসান হওয়া দরকার, কারণ তোমার মতো একজন নায়কের সাথে ভুল বুঝাবুঝি করে আমি বাকি পথ হাঁটতে চাই না। সো আমরা আজকে ভুল বুঝাবুঝির অবসান করব এবং নতুন করে ভুল বুঝাবুঝি তৈরিও করব। থ্যাংক ইউ, হ্যাভ ইউর সিট। এবার তোমার পাশের চেয়ারে যাকে বসাবো তাকে নিয়ে দর্শকের ভেতর অনেক কৌতূহল আছে। সে আমাদের অতিথি। আমাদের অতিথি মানে ডেকো সেন্স অফ হিউমারের অতিথি শুধু না, সে আমাদের বাংলাদেশের একজন বিশেষ অতিথি। আমি ব্যক্তিগতভাবে যার ফ্যান এবং সারা বাংলাদেশের মানুষ যাকে ব্যাপক ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকেও যিনি অত্যন্ত ভালোবাসেন, সে হচ্ছে আমাদের সুপারস্টার নায়িকা ঋতুপর্ণা। ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। সো আমি একটু তোমাকে এখানে দাঁড় করাতে চাই, কারণ আমি যখন দেখলাম যে শুভ উঠে দাঁড়িয়ে গিয়ে তোমাকে রিসিভ করে আনলো, তখন আমি বুঝলাম যে এই কারণেই শুভকে নায়িকারা অনেক ভালোবাসে। তো আমি তোমাকে রিসিভটা এইভাবে করতে চাই। মেলোড্রামা, এটা জয় ভাই স্টাইল, মেলোড্রামা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ঋতু, থ্যাংক ইউ ফর কামিং টু দ্য ডেকো সেন্স অফ হিউমার। সো শুভ, তুমি দাঁড়িয়ে আমি বসে, একই কথা। সো তুমি যদি বসো তাহলে আমরা শুরু করতে পারি। শুভ প্লিজ। থ্যাংক ইউ। এবং যথারীতি তোমাদের অনুমতি নিয়ে আমি বসতে চাই। কংগ্রেচুলেশনস ফর একটি সিনেমার গল্প। থ্যাংক Thank ইউ, you. থ্যাংক ইউ জয়। আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের জুটির রসায়ন দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং ছবিটি অত্যন্ত দর্শক প্রিয় হয়েছে। ছবিটি অত্যন্ত সুন্দর একটি ছবি এবং ঋতুপর্ণা যখন বাংলাদেশে এসে কাজ করে তখন সে ছবিটি ভালোই হয়, ব্যবসা সফল হয়, তার ইতিহাস ঘাটলে সেটাই প্রমাণ হয়। তো শুভ, ইউ আর লাকি যে তুমি অ্যাবসলিউটলি ঋতুপর্ণার মতো একজন গুণী অভিনেত্রীর সাথে অভিনয় করতে পেরেছো। এবং অ্যাকচুয়ালি আমার জন্য আরো বেশি ইন্টারেস্টিং বিকজ আলমগীর স্যারের সাথেও প্রথম কাজ এবং ঋতুদের সাথেও প্রথম কাজ। তুমি এর আগে শোতে যখন এসেছিলে একটি বিষয় খুব বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছিল, যে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এক একজন সম্পর্কে এক একটি বিশেষণ দিতে। জি। সো তোমাকে যখন আমি পরিমণির কথা জিজ্ঞেস করেছিলাম, তুমি এক কথায় বলে দিয়েছিলে পরিমণিকে চিনি না। এবং আমি এতটাই বোকা, আপনি এক কথাই বলতে বলেছিলেন, আমি এক কথাই বলতে বলেছিলাম এবং আমি বোকা ছিলাম খুব ওই শোতে, যে আমি আসলে তোমার সাথে পরিমণির বিখ্যাত বিজ্ঞাপনটার কথা ভুলেই গিয়েছিলাম। তা না হলে আমি সেখানেই তোমাকে ধরে বসতাম। সো আমি ধরতে পারিনি, কিন্তু দর্শক ঠিকই ধরেছে এবং তোমাকে বিভিন্নভাবে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে তুমি পরিমণিকে অসংখ্যবার। এবং তুমি তোমার এই উত্তরের দায়িত্ব নিজে না নিয়ে যে প্রশ্ন করেছে তার উপর তুমি ক্ষিপ্ত হয়েছো এবং তাকে তুমি নানান জায়গায় নানান কথা বলেছো। তার লোকজন এসে তার কানে সেই কথা দিয়েছে, সেই তা ব্যক্তিটি হচ্ছে আমি। তো পরিমণিকে চিনি না আসলে কেন? না, আসলে আমি প্রথমত তো রেসপন্সিবিলিটিটা আমার, যেহেতু স্টেটমেন্টটা আমি করেছিলাম, এটা বলে নিই। আর দ্বিতীয়ত পার্শিয়ালি কিছুটা আপনার, কারণ আমি যেটা বলছিলাম অফসেটে যে কিছুটা যেটা অডিয়েন্স জানে না, যে শো শুরু হবার আগে এক ধরনের প্রভোকিং কনভারসেশন থাকে আপনাদের দর্শক মানে গেস্টদের সাথে আপনার, যাতে করে আই গেস গেস্টরা কিছুটা প্রভোকড হয়ে যায় এর আগে থেকে, যে কিছু একটা টুইস্টিং বা কন্ট্রোভার্সিয়াল বোধহয় বলতে হবে। সো আই থিঙ্ক আমি বোধহয় কিছুটা প্রভোকড হয়েছিলাম।
সো তুমি এটা বলে প্রভোক্ট হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য তুমি নিজ দায়িত্বে নট বলেছিলে। রিয়েলি নট প্রভোক হয়ে কন্ট্রোভার্সি না, বাট আপনি বিশেষণ বলতে বলেছিলেন, এন্ড আমার কাছে মনে হয়েছিল যে এর থেকে সিম্পল আর কোনো ওয়ে নেই। বাট যেটা আমার ভুল হয়েছে, যে আমার বলা উচিত ছিল আলাপ নেই, ইনস্টেড অফ আলাপ নেই আমি বলেছি চিনি না। সো দ্যাটস এন্টায়ারলি মাই রেসপন্সিবিলিটি। সো সেই মামলা থেকে কি আমি খালাস পেয়ে গেলাম? না, সে মামলা থেকে বিচার না, কে করবে? বাট আমার একটা জিনিস অনেস্টলি মনে হয় যে আপনার আমি বলবো না কন্ট্রোভার্সি আছে কিনা, আমি এটা বলবো যে গতানুগতিকভাবে যদি কনভেনশনালি দেখা হয় তাহলে প্রেমের যে সম্পর্ক সেটা গতানুগতিকভাবে সমবয়সীদের মাঝখানে ঘটে। বয়সের একটা ফ্যাক্টর সোশ্যাল ভ্যালু ওয়াইজ বা সোশ্যাল অ্যাঙ্গেলে দেখলে একটি সিনেমার গল্পে কিন্তু এই নায়ক বা এই ছেলেটি খুব ডিপ একটা এফেকশনে পড়ে যায় তার থেকে সিনিয়র একজন নায়িকার। কাজ করতে করতে এক ধরনের বন্ধুত্ব, এক ধরনের ডিপেন্ডেন্সি, এক ধরনের একটা মেন্টাল কানেকশন, সেখান থেকে আরো গভীরে চলে যায় সম্পর্কটা। আবার সেই নায়িকার অ্যাঙ্গেল থেকে তিনি ভালোবাসেন মন প্রাণ দিয়ে পরিচালককে, যে পরিচালক আবার ম্যারিড। ক্রাইসিসটা ইজ ভেরি, ইটস নট খুব কমন ভাবে যেভাবে দেখানো হয় তা না, বাট এর মানে কিন্তু এই নয় যে আমাদের সমাজে এরকম ঘটে না, এটা এরকম নয়, আমাদের সমাজে এরকম অসংখ্য ঘটনা ঘটে। এবং তুমি শুরুতেই বলেছিলে যে একটি সিনেমার গল্পে তুমি তাই করেছো, বাস্তব জীবনে তুমি যা, তার মানে তুমি বাস্তব জীবনে সিনিয়র হিরোইনদের প্রেমে পড়ি কিনা, নায়িকাদের প্রেমে পড়ো। আমি এক্সপেক্ট করছিলাম তুমি পড়ো, এটা তুমি স্বীকারই করে গেছো। না, আমি অস্বীকার করব না। জয়া আপার সাথে যখন কাজ করেছো নিশ্চয়ই প্রেমে প্রেমে পড়েছিলে। পড়ার অনেক ভার্সন আছে, আমি জানি না আপনার ভার্সনে প্রেমে পড়ার মানে কি। প্রেমে পড়া মানেই সবসময় কোনো কিছু পেতে হবে, বা কনভেনশনালি প্রেমে মুগ্ধ হওয়াটা, আই থিঙ্ক একজন শিল্পী হিসাবে আমি প্রেমে না পড়লে অভিনয় করবো কোত্থেকে। ডেকো সেন্স অফ হিউমারের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি আবারও। ওয়েলকাম টু দ্য সেট অফ ডেকো সেন্স অফ হিউমার। তুমি একজন অত্যন্ত গুণী অভিনেত্রী, এর ভেতরে কোনো সন্দেহ নেই। আমি তোমাকে দেখবার পর আজ বলছিলাম যে কাল রাতেও আমি তোমার উৎসব ছবি দেখতে দেখতে ঘুমাচ্ছিলাম। মানে আমি আসলে মুগ্ধ যে অভিনয় তুমি করেছো উৎসব ছবিতে। আমার মনে হয় যে এই অভিনয় দেখার পর তোমাকে দাঁড়িয়ে সম্মান জানানো উচিত। ধরো দাঁড়িয়ে সম্মান জানিয়ে ফেলেছি। এবং এরপরেও তোমার অনেক ছবি আছে যা আমাদেরকে অনেকভাবে আলোড়িত এবং আন্দোলিত করেছে। একটি প্রচলিত কথা তোমার সম্পর্কে আছে বলো। এই দেশে, শুরু হচ্ছে যে তুমি যতটা মন দিয়ে এবং যতটা ভালোবেসে কলকাতার বাংলা ছবিতে অভিনয় করো, বাংলাদেশের ছবিগুলোতে শুধুমাত্র টাকার জন্যে গল্প সেভাবে না দেখে তুমি তোমার ইমেজের বাইরে এবং তোমার অবস্থানের বাইরে করছো, এসে কিছুটা provoke feel তুমি করছো? কাজ করো। এবং তোমার চরিত্রগুলোতে যে এ যাবৎকালে যে ছবিগুলো বাংলাদেশে এসে করেছো, সেগুলো তার সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এই এক্সাম্পল গুলো বলো। তুমি যে উৎসব ছবিটির কথা বললাম, বা যে ধরনের উন্নত মানের দহন, তোমার যে আলোচিত উল্লেখযোগ্য ছবিগুলো কলকাতাতে রিলিজ হয়, সেই তুলনায় বাংলাদেশে তুমি একটু গুণগত মানের বলি। দিক থেকে তুমি কম গুণগত মানের ছবিতে একটু বেশি টাকার বিনিময়ে কাজ করতে আসো। হিউমারটা তোমাকে নিয়ে আছে, বাট একটি সিনেমার গল্প সেটার ব্যতিক্রম। দহন বা উৎসবের মধ্যে ছবি কি আমাকে এখানে কেউ অফার করেছে? সেটাও তো একটা বিষয়। কিন্তু সেই দেশে যখন তোমাকে দহন বা উৎসব ছাড়া একটা জঘন্য স্ক্রিপ্টেড ছবিতে অফার করে, নিশ্চয়ই তুমি করো না। কে বলেছে? আমি অনেক রকম ছবি করি, বিকজ আই থিঙ্ক আই এম এ প্রোডাক্ট অফ কমার্শিয়াল সিনেমা। তো আমার উদ্দেশ্যটাই হচ্ছে যে সব রকম সিনেমাতে নিজেকে দেখানো। এবং আমার যদি তুমি আমার মানে আমার যদি আমার ওয়ার্কটা যদি তুমি ট্রেস করো, মানে আমার বডি অফ ওয়ার্কটা ট্রেস করো, তাহলে তুমি দেখবে আমি বিভিন্ন ধরনের কাজ করেছি। আমি তৃষ্ণার মতো সাংঘাতিক মানে স্ক্রিন ব্লেজিং কাজও করেছি, মানে একদম মানে খুবই কন্ট্রোভার্সিয়াল। আবার আমি শুধু একবার বলার মতো সাংঘাতিক কমার্শিয়াল প্রেমের ছবিও করেছি। আবার বাংলাদেশে স্বামী কেন আসামির মতো ছবি করেছি, সবগুলোই কিন্তু সুপারহিট। আবার তুমি রিসেন্ট যদি কাজ দেখো আমার, আমি রাজকাহিনীর মতো ছবিতে অভিনয় করে মানে
প্রচণ্ড একটা দারুণ জায়গায় ছবিটা গেছে, সেরকম কাজ করেছি, প্রাক্তন করেছি, আবার একটি সিনেমার গল্প করছি। তো আই থিঙ্ক একটা অ্যাক্টরের অনেক বড় একটা রেঞ্জ থাকে, সেখানে সে নানা রকম এক্সপেরিমেন্ট করতে থাকে প্রত্যেক মুহূর্তে। অ্যান্ড বাংলাদেশের তুমি যদি আমার জাস্ট একটু ক্রোনোলজিক্যালি মানে ট্রেস করো, তাহলে তুমি দেখবে 80% অফ মাই মুভিজ ওয়ার বিগ হিটস ইন বাংলাদেশ। আর আমি রিসেন্ট টাইমে বরঞ্চ আমি 5-6 বছর বাংলাদেশে কোনো কাজই করিনি। তো ফলে ইট ইজ আফটার আ লং গ্যাপ যে আমি আবার ছবি নিয়ে আসছি, বিকজ আমি সেই ধরনের অফার্স বা সেই ধরনের সাবজেক্ট আমার কাছে আসেনি কাজ করার মতো। একটাই আমি মাঝখানে করেছিলাম, ফেরদৌসের একটা ছবি করেছিলাম, এক কাপ যেটা চা। 1 কাপ চা। তো সেটা ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমাকে বললো যে আমার একটা নিজে প্রোডাকশন করছে, তো ইউ মাস্ট বি দেয়ার। তো আমি তখন একটু রেডি ছিলাম না, তাও আমি বললাম যে ঠিক আছে আমি করব। তো তারপরে আই থিঙ্ক 1-2 ছবির অফার গেছিলো, তো আমার অতটা পছন্দ হয়নি, এখন ঠিক মনে পড়ছে না কোনগুলো। তারপর আলমগীর ভাই যখন বললেন যে একটি সিনেমার গল্প, তখন আমার মনে হলো যে এটার মতো একটা সংবেদনশীল মানে স্ক্রিপ্ট তো যে কোনো নায়িকার জন্য একটা প্রাপ্তি। এইটার মধ্যেও কিন্তু যথেষ্ট কমার্শিয়াল অ্যাঙ্গেল আছে এবং একটা খুব ইমোশনাল গল্পের মানে ব্লেন্ডিং আছে। তো আই থিঙ্ক তুমি যে প্রশ্নটা করছো সেটা আংশিকভাবে ঠিক, যে হ্যাঁ এখানকার অনেক ধরনের কাজ আমি করেছি যেটা হয়তো কলকাতার ধরনের কাজের সঙ্গে কম্পেয়ার না, বাট বাংলাদেশের যে ধরনের সিনেমার অফার আমি পেয়েছি যেগুলো আমার মনে হয়েছে আমার করার মতো, সেখানে আই থিঙ্ক আই হ্যাভ ডান মাই বেট। তুমি বাংলাদেশে দীর্ঘদিন দেখো ধরে- রাঙা বউ সুপারহিট হয়েছে, সাগরিকা সুপারহিট, স্বামী কেন আসামি সুপারহিট, জুম্মন কাসাই সুপারহিট। কিছু দর্শক এই কথাও বলে যে বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অশ্লীলতা তুমি ক্যারি করে এনেছো কলকাতা থেকে রাঙা বউ ছবিতে। ওয়েল সেইভাবে যদি বলা যায় তাহলে অশ্লীলতা কথাটাকে আই উইল নট অ্যাকসেপ্ট, বাট আমি একটা কথা অ্যাকসেপ্ট করতে পারি, হ্যাঁ বাংলাদেশে আমাকে অনেকে বলে যে আমি নাকি পোশাকের ব্যাপারে অনেক বেশি খোলামেলা। খোলামেলা না, পোশাকের বেশি বেশি সাহসী। সাহসী কথাটা আমাকে সব রকম ভাবেই টার্ম করা হয়, বাট আমি মনে করি আমি আমার চরিত্রগুলো যখন চুজ করি সেই ব্যাপারেও আমি খুব সাহসী। কিন্তু রাঙা বউয়ের যে পপুলারিটি হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র আমার খোলামেলা পোশাকের জন্য সেই পপুলারিটিটা হয়নি। রাঙা বউর ছবিটি- স্ক্রিপ্ট, রাঙা বউতে ফরিদি ভাইয়ের মতো অভিনেতা ছিল যার সাথে আমার মানে বিভিন্ন খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মানে কি বলবো দুর্ধর্ষ কিছু সিনস ছিল। তারপরে আমিন খানের সাথে আমার কিছু দুর্দান্ত গান ছিল এবং আমার পুরো ছবিটাই যদি দেখা যায় খুব ইন্টারেস্টিং অভিনয়। ইট ওয়াজ আ ভেরি অনেক অসাধারণ সুন্দর গান ছিল। কমার্শিয়াল অসাধারণ সুন্দর গান ছিল, ইটস আ হিউজ, আশা ভোসলের গান ছিল, আমার এখনো মনে আছে ওই ছবিতে। ইটস আ হিউজ কমার্শিয়াল সাকসেস। আর রাঙা বউতে তো আমি যত রিভিউজ পেয়েছি আমাকে বলেছে আমার রাঙা বউতে আমাকে সব থেকে সুন্দর লেগেছে দেখতে। যে বাংলাদেশে অশ্লীলতার শুরু হয়েছে ঋতুপর্ণার হাত ধরে, এই কথাটি হ্যাঁ বা না উত্তর কি দিতে পারো? না, অশ্লীলতা একেবারেই নয় সেটা। আমি হয়তো খুব মানে আমি বাংলাদেশের পোশাকের ব্যাপারে আমি হয়তো বৈচিত্র্য এনেছি, এইটুকু বলতে There's a পারি। big difference between অশ্লীলতা and bold. এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, সাহসী যেটা বললে। আমি তো বৈচিত্র্য এনেছি। Exactly. আমি পোশাকের ব্যাপারে বৈচিত্র্য এনেছি। ইনফ্যাক্ট সেই সময় যেভাবে চরিত্রগুলোকে আমাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, আমি একটি মেয়ে যে ব্যাংকক থেকে আসছে সে নিশ্চয়ই বোরখা পরে আসবে না, তো অবভিয়াসলি সেখানে আমি একরকম পোশাক পরেছি। আবার যখন সেই মেয়েটি গ্রামের মেয়ে হচ্ছে সেখানে সে ওই মানে ওই ঘাগড়া পরছে, ব্লাউজ পরে ওড়না বাঁধছে, তখন একরকম পোশাক। তো আমি যদি আমার ভ্যারাইটিটা আমি যদি দর্শকের সামনে না দেখাই তাহলে আমার রেঞ্জটা দর্শক কি করে বুঝবে? কিন্তু সেটা অশ্লীলতা বলে না সেটাকে। আই বেগ টু ঋতু, ডিফার। তুমি অভিনেত্রী হিসেবে নিজেকে 10-এ কত দিবে নাম্বার? কোনো নাম্বারই দেবো না। আমি কি দেবো নম্বর? আমি নিজের নম্বর নিজে আমরা দেওয়া তো যায়? তোমাকে 10-এ 10ই দেব, কিন্তু তোমার কাছ থেকে আমি বিনয়ের না, সাথে আমি আমি নাম্বারিং এ বিশ্বাস করি না, আমি পারফরম্যান্সে বিশ্বাস করি শুধু। আচ্ছা, তোমার অভিনয় যদি 10-এ 8 হয় তাহলে জয়ার অভিনয়কে তুমি কত নাম্বার দেবে? জয়া খুব ভালো অভিনেত্রী। আমি নাম্বার জানতে চেয়েছি। 10। তুমি 10-এ 8 হলে জয়া 10-এ 10। এটা হচ্ছে তোমার আসলে উদারতা এবং তুমি যে আসলে শিক্ষিত অভিনেত্রী এবং গুণী অভিনেত্রী, তোমার কথার ভেতরে তার প্রমাণ পেয়েছি। তুমি নুসরাত ফারিয়াকে চেনো? হ্যাঁ, আমার আলাপ হয়েছিল একবার ওর সাথে।
ওর কাজ দেখেছো? কাজ আমি ওর গান দেখেছি একটা দুটো, আমি ওর ও তো গায়িকা না, অভিনয় নায়িকা। দেখিনি। মানে গান মানে গানের দৃশ্য দেখেছো? দেখেছি, হ্যাঁ। আচ্ছা। কারণ নুসরাত ফারিয়া আর আমি একটা বাংলাদেশের 7 জন অনুষ্ঠান করছিলাম। সিনিয়র ছাড়া যাদের সাথে তুমি কাজ করেছো, শাবানা, ববিতা, কবরী ম্যাডাম, ওনাদের রেঞ্জ ছাড়া বা মৌসুমী বা পূর্ণিমা ছাড়া, শাবনূর ছাড়া, তুমি বাংলাদেশের 7 জন নায়ক নায়িকার নাম বলতে পারবা? হ্যাঁ, বলো। কেন, মানে মানে তুমি কি বাপ্পিকে চেনো? নাম শুনেছি। তুমি কি সাইমনকে চেনো? না। তুমি কি ইমনকে চেনো? তুমি কি নীরবকে চেনো? এদের নাম শুনেছি, কিন্তু আমার তুমি সাথে কি মাহিয়া সবসময় মাহিকে চেনো? হ্যাঁ, তুমি কি মাহিয়া মাহিকে চেনো? তোমার সঙ্গে করেছিল না তুমি একটা কি ছবিতে, তিশাকে চেনো? ওর ওর একটা গান দেখেছিলাম, তখন দেখেছি। ওর শুটিং এ দেখেছো? তুমি কি শুটিং এ তিশাকে না, আমার চেনো? একটা গান দেখিয়েছিল, তাতে আমি দেখেছি। হ্যাঁ। তিশাকে চেনো? না, তুমি তিশাকে আমি চেনো না? নুসরাত ফারিয়ার সঙ্গে একবার আমার আলাপ হয়েছিল, ওরকে আমি আমি বুঝতে জানি। পেরেছি। তুমি তুমি কি অপি করিমকে চেনো? অপি করিমকে চেনো? অপি করিম কি সিনেমার? অপি করিম ব্যাচেলর নায়িকা। আমি না, আমি আমি চিনি না। তোমাকে একটু মানে আমি আমাদের নায়িকাদের উদ্দেশ্যে বলো একটি না। কথা বলতে চাই যে আমাদের নায়িকারা বা আমাদের শিল্পীরা তোমাদের দেশের সবাইকে চেনে, তোমরা আমাদেরকে চেনো না, এটা আমাদের দুর্ভাগ্য। এবং ভবিষ্যতে আমরা চাইবো যে তোমরা আমাদের সবাইকে নিশ্চয়ই, চেনো, আমি তো কারণ চিনতে আমাদের চাই, আমি খুব ইন্ডাস্ট্রির ভালোবাসি এই সবাইকে। ছেলে মেয়েগুলো অনেক কাজ নিশ্চয়ই। করছে, তাদেরকে চেনাটা তো অবশ্যই উচিত। অবশ্যই, আমি আমি কিন্তু খুব ইন্টারেস্টেড সবাইকে জানতে, সবার কাজ দেখি, মানে Anyway, চেষ্টা আমি করি। খুশি যে তুমি আমাকে চেনো হ্যাঁ, খুব ভালোভাবে। খুব ভালোভাবে, কারণ আমাদের কিন্তু আমাদের যখন আমাদের ছবি শুরু হলো, তখন তুমি আমাদের সেটে এসে একটা খুব সুন্দর ক্লিপ করেছিলে, এক্স্যাক্টলি, আমার সেটা খুব তো ভালো লেগেছিল। এই সময়, বাট আমার সাথে তোমার পরিচয় অনেক আগে। অনেক আগে, আমরা সেটাই। যখন লন্ডনে একসাথে শো করেছিলাম, আমার মনে আছে জিতকে তুমি তখন প্রমোট করেছিলে ওই শোতে। জিত তখন নায়ক সেভাবে আলোচিত ছিল না, Right. এবং অর্গানাইজাররা খুব আগ্রহী ছিল না জিতের ব্যাপারে। তুমি তখন অনেক সাপোর্ট দিয়েছিলে যে ছেলেটা ভালো করবে, করছে। তখন আমি মুগ্ধ হয়েছিলাম যে আমরা না, পারফর্ম করেছিলাম একটা। এক্স্যাক্টলি, আমি আর তুমি একসাথে পারফর্ম Right. করেছিলাম। আমার বিয়েতে তোমার আসবার কথা ছিল। সেই সময় আমি হিট নায়কও ছিলাম। পরবর্তীতে যখন আমি আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলাম, তুমি আমাকে ভুলতে শুরু করলা। কোনো মানে নাই। এসব কি কথা? আবার এখন দেখা হয়ে গেল। আসলে যদি থাকে নসিবে, আপনি আসিবে, কথাটি হচ্ছে একেবারে। এরকম। শুভ, তুমি কি প্রত্যেকের লক্ষ্য জীবনে করছো ups যে and তোমার downs সাথে একটু হয়। কম কথা বলছি, কারণ একসাথে দুইজনের সাথে কথা বলা যায় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে করছিলাম আমি যে তোমার যত সাথে কম কথা তাড়াতাড়ি বলছি। সময়টা শেষ হয়। না, ঋতু, একটি সিনেমার গল্পের একটি গান, তোমাদের দুজনের পছন্দের একটি গান আমরা দর্শককে দেখাতে চাই। কোন গানটি দেখাবো তোমরা দুজনে মিলে বলো। আমাদের যে গানটা, আমার রোমান্টিক যদি গানটা খুব সেটি সুন্দর একটু হয়েছে। 4টি লাইন তুমি শুরু করতে, তুমি তো আছো তাই। তোমার থেকে আমি দর্শককে গানে নিয়ে যেতাম। 4টি লাইন যদি তুমি গেয়ে শোনাতো। শুভ খুব ভালো গান গায়। ভালোবাসা পাই, ভালোবেসে আরো আরো ভালোবাসা চাই। তুমি আছো তাই আমি ভালোবাসা পাই, ভালোবেসে আরো আরো ভালোবাসা চাই। শত জনম তুমি থেকো আমারই, আমারই পৃথিবী তুমি একটাই, তুমি আছো তাই। ডেগো সেন্স অফ হিউমারে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, and again welcome to the set of Deco Sense of Humor. সো ঋতু, তুমি কি ঠিকঠাক আছো তো, নাকি আমাকে আমার সামনে বসে থাকতে খুব বিরক্ত লাগছে? একদমই না, আমি খুব এনজয় করছি শোটা। শুভ একদমই এনজয় করছে না। শুভ একদমই এনজয় কি করছে করে না। বুঝে শুভ- ফেলে? আর মানে কি বুঝে ফেলে না? আপনি কি মানে অন্তর্যামী। অন্তর্যামী বা কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করতে আচ্ছা, মনের শুভ। কথা বুঝে ফেলেন দেখো, কিভাবে? সবকিছুর মধ্যে একটা মিক্স আমি- মশলা তো থাকবে। হ্যাঁ, এখন যে মশলাটা আমি এই যে এখানে এবার রেখেছিলাম, সেটা হচ্ছে যে তোমার জন্য একটা সুযোগ আমি করে দিতে চাচ্ছিলাম। আমার ভিতরে এক ধরনের আমার জন্য সুযোগ করে দেন, হ্যাঁ, please। আমার ভেতরে এক ধরনের একটি অপরাধ বোধ কাজ করছিল যে যত দোষ আমার থাকুক বা না থাকুক, আমার গেস্ট আমার শোতে এসে পরবর্তীতে তার মন খারাপ হয়েছে, এটি আমি অনুতপ্ত। এই অনুতপ্ততা থেকে তোমাকে আজ আমি পেয়েছি, আমার জন্য অত্যন্ত সৌভাগ্য। আমি চাই না কারো মনে কষ্ট দিতে, এ কারণে আমি চাই যে তুমি আমাকে আঘাত করো। যদিও আপনি অনেক অনেক বাড়িয়ে বলছেন, অতটা
আপনি বলছেন ঠিক আছে, আপনি বাড়িয়ে এবং বলছেন। দেখো, বিশ্বাস করো, বাড়িয়েই বলেন আপনি। ডেকো সেন্স অফ হিউমারের নিজের টাকায় আমি বল কিনে নিয়ে এসেছি। জি, কারণ হচ্ছে আমি চাই যে বলগুলি দিয়ে তুমি আমাকে আঘাত করো। এটার পেছনে আবার কারণ আছে। এটার পেছনে কারণ হচ্ছে আমরা একটা ভাগ্য পরীক্ষা করব। যেহেতু তুমি বললা যে আমি কি অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি কিনা, ভাগ্য পরীক্ষাটা হচ্ছে এরকম, একটি সিনেমার গল্প ছবিটি তোমার ক্যারিয়ারকে প্লাস করবে অথবা তুমি যা আছো তাই থাকবে। জি, এটা কিভাবে আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে প্রমাণ করব, সেটা বল দিয়ে আমরা সেটা বল দিয়ে বুঝে কিভাবে যাবো। প্রমাণ করব সেটা বলছি। এই বলগুলো তোমার আমি কাছে দাঁড়াবো? আছে। জি, একসাথে দুটি কাজ হবে। একটি হচ্ছে যে তুমি যদি 3টি বল আমার ঠিক কপালে লাগাতে পারো বা মাথায় লাগাতে পারো, মাথা, 3টি বল যদি লাগাতে পারো আমার মাথায়, তাহলে তোমার ক্যারিয়ার একটি সিনেমার গল্পের পর আরো বেশি উজ্জ্বল 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 হবে। ওকে। আর যদি না পারো, তাহলে তুমি এখন যেমন উজ্জ্বল আছো তেমন উজ্জ্বলই তুমি থাকবে আরো 6 মাস। তোমার আমাকে আঘাত করার এই সুযোগটি তুমি হাতছাড়া করতে পারো না, কারণ এটা তোমার ইচ্ছা। আমি জানি তুমি আঘাত করো, কিন্তু যদি আমার কপালে না লাগে বল, তাহলে কিন্তু হবে না। কপালে 3টা বল লাগতে হবে। আর যদি তুমি বেশি জোরে মারো, বিচারক তুমি, তাহলে একটি বলের বিপরীতে তুমি 3টি বল আমার হাত থেকে তুমি খাবা। ওকে, ঠিক আছে? বেশি জোরে মারলে? হ্যাঁ, যদি বেশি জোরে মারো, দাঁড়া আমি রেডি বলবো। রেডি। আপনার পুরা যখন টার্মস এন্ড কন্ডিশন বলা শেষ, তখন আপনি বলবেন যে আপনার টার্মস এন্ড কন্ডিশন বলা শেষ, তারপর আমি শুরু করব। ওকে, আমাদের পুরোটাই সেট, কিন্তু শুভ তুমি তোমার জায়গা চেঞ্জ করতে পারবা না, আমি জায়গা চেঞ্জ করতে পারবো। আর ঋতু ঠিক খেয়াল রাখবে যে বল আমার কপালে লাগছে কিনা। ছিল উঠে গিয়ে কপালে হ্যাঁ, তুমি উঠতে পারবা না। না না, আপনি একবার বলেছেন আমি জায়গা চেয়ারে বসতে পারবা আপনি না। বলেছেন জায়গা ছাড়তে পারবো না। দর্শক বলেন, ওকে, উনি ঋতু, বলেছেন জায়গা ছাড়তে ওকে, পারবো না। ওকে, আমি দাঁড়াবার সুযোগ দিলাম। ও দাঁড়ালো মানে ও জিতে গেল, ঠিক আছে, কিন্তু ওইখান থেকে বের হতে পারবে না। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, তুমি গন্ডি। তুমি খেয়াল রাখবে। গন্ডি। ও যদি আমার ফাউল করে, হ্যাঁ। তাহলে কিন্তু ও 3টা খাবে আমার হাতে বল। আসো, মারো মারো, সুযোগ, 1 2 সুযোগ, সুযোগ। 1 2 1 2 দিস ইজ অ্যাবসার্ড। আসো, অ্যাবসার্ড। আচ্ছা, অনেক বল, ওয়েট, অনেক বল। আই হ্যাভ আ গেম প্ল্যান। আমি ট্রাই করব। তুমি না, অ্যাটলিস্ট আমি ট্রাই করব, হ্যাঁ। সেম জিনিস আপনিও ট্রাই করবেন, দেখি আপনি কটা লাগাতে ওকে, পারেন। ওকে, ওকে। এই বার লেগেছে কাঁধে। আমি বলছি শেষ তো? যে কতগুলো বল আচ্ছা, দিছি? 3টা বল তো বলগুলো- শেষ। তোমাকে কতগুলো বল বলগুলো দিছি? যদি- কুইক, কুইক। কি হচ্ছে এটা? আর কটা? দিস ইজ But আপনার this is ননসেন্স। nice. এটা কিভাবে পসিবল? চিড়িচ্ছে। আমরা জানি যে একটি সিনেমার গল্পের পর শুভ আরো অন্য উচ্চতায় উঠে গেছে এবং জি। শুভ দিন দিন আরো অনেক বড় নায়ক হবে। জি, গরু মেরে জুতা দান। হ্যাঁ, এবং শুভ আমাকে আঘাত করে কেমন লাগলো? হ্যাঁ, আমার কোনোদিনই কখনোই কাউকে আঘাত করে ভালো লাগে না। আমি ইন্টেনশনালি কাউকে আঘাত করি না। কেন তোমার কাছে মনে হয় না যে আমাদের দেশে একটা প্রাক্তনের মতো ছবি দরকার বা একটি 3 ইডিয়টস এর মতো ছবি দরকার? মনে হয় কি বাংলাদেশে এরকম ছবি দরকার? নিশ্চয়ই, কেন কাজ না? করতে এসে কি লিমিটেশনস দেখো এখানে? আমার মনে হয় যে বাংলাদেশে যেটা, আমি ইদানিং তো অনেকদিন ছবি করছি না, তবে কিছু কাজ বেশ ভালো হচ্ছে, তবে আমার মনে হয় আরো ভালো কিছু কন্টেন্ট তৈরি হওয়া উচিত এখানে। কিসের অভাব আমাদের? আই থিংক আমার মনে হয় আরেকটু চিন্তা ভাবনার প্রসারতাটা বাড়া উচিত। আমরা মানে কম সিনেমার চিন্তা সিনেমার ভাবনা করছি। সিনেমাকে নিয়ে আরো বেশি পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তোমার এক্সপেরিয়েন্স থেকে, বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারো? যেমন ঋতুপর্ণ ঘোষের কাজ করার স্টাইলটা বা ওনার চিন্তা ভাবনাটা কি ছিল? ঋতুদার মধ্যে একটা অদ্ভুত স্বাভাবিকত্ব ছিল, যেটা অনেক পরিচালকের মধ্যে ছিল না। ঋতুদার লেখার পাওয়ারটা ওয়াজ ভেরি হাই। মানে উনি এমনভাবে দৃশ্যগুলো নিজে কনসিভ করতে এবং এমনভাবে আমাদেরকে সেটার মধ্যে দিয়ে উনি প্রবেশ করাতেন, যেটা আমার মনে হয় না আমি অন্য ডিরেক্টরদের কাছ থেকে সেইভাবে গ্রহণ করতে পেরেছি। মানে উনি যেভাবে
মানে ওনার মনে হতো আমি যখন দহন করেছিলাম মনে হয়েছিল, যখন স্ক্রিপ্টটা পড়েছিল তখন মনে হয়েছিল যে রমিতাই সারা ছবিতে, মানে আমার চরিত্রের নাম ছিল রমিতা, রমিতাই সারা ছবিতে কথা বলছে। মানে আমি কখনো বুঝতে পারিনি যে একজন ডিরেক্টর স্ক্রিপ্ট পড়ছেন। তো মিশে যেতেন উনি প্রত্যেকটা চরিত্রের সাথে যেভাবে, মানে আর আমাদেরকে কোথাও যেন ওই চরিত্রটাই হয়ে যেতে হতো ওনার ফিল্মে। জানি না, ওনার মধ্যে একটা আলাদা কোনো একটা পাওয়ার ছিল, সেটা হয়তো আমি এক্ষুনি বিশ্লেষণ করতে পারবো না। আর ওনার রেঞ্জটা, মানে ওনার ভাবনার রেঞ্জটা খুব অনেক বড় ছিল, মানে অনেকভাবে উনি ভাবতেন প্রত্যেকটা চরিত্র। আমরা যে ভাবনা বাড়ানো উচিত বলছো, ভাবনা বাড়ানোর কিছু পদক্ষেপ বা কোন কোন জায়গায় ভাবনাগুলো বাড়ানো যায়, এটা কোনো তোমার অভিজ্ঞতা থেকে তুমি আরো যদি দুটো কথা বলো। আমাদের যেরকম এখন কলকাতায় সিনেমাতে খুব সাহিত্যধর্মী ছবি আবার হচ্ছে, সাহিত্য নিয়ে অনেক কাজ হচ্ছে, মানে সাহিত্য থেকে নেওয়া গল্প। ইনফ্যাক্ট আমার লাস্ট 3টে ছবি যেগুলো খুব ভালো এখন চলছে, যেমন তরুণ মজুমদারের ভালোবাসার বাড়ি, প্রচিত গুপ্তের গল্প, তারপরে রিসেন্টলি আমি ধারাস্নান, যেটা হরনাথ চক্রবর্তীর ছবি করলাম, সেটাও উল্লাস মল্লিকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের গল্প নিয়ে আমরা কাজ করছি। ফলে সাহিত্যকে নিয়ে একটু নাড়াচাড়া হতে পারে এখানে, যেখানে আরও বেশি ইন্টারেস্টিং কিছু সাবজেক্ট বা গল্প আমরা পেতে পারি, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এখানে। আরও ভালো স্ক্রিপ্ট রাইটার, আরও ভালো মানে কন্টেন্ট, আরও যারা মানে কন্টেন্ট যারা আরও বার করতে পারবে, যেরকম কোনো ক্রিয়েটিভ পার্সনরা আরও বেশি যেন পরীক্ষা নিরীক্ষা করা উচিত। কারণ সিনেমাটাকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমরাই তো করতে পারি সেটা, আমরা তো সিনেমা থেকে, আমরা সিনেমাকে ভালোবাসি। ঋতুর এই মতের সাথে কি তুমি একমত? একদমই একদমই। এবং আপনি যদি একটু দেখেন গত 10-15 ইয়ার্সে, ইভেন 20 ইয়ার্স বললেও ভুল হবে না, যদি সাহিত্য নির্ভর ছবি, যেটা সবার জন্যে, কোনো স্পেসিফিক ক্লাসের জন্যে না, সাহিত্য নির্ভর ছবি কিন্তু আরও যেই কোয়ান্টিটিতে হয়েছে আরও অনেক বেশি হওয়া উচিত আমাদের এখানে। কারণ সেখান থেকে সাবজেক্টগুলোর ভ্যারিয়েশন পাওয়া যায়, সেই একই ধাঁচ না হলে হয়ে যায়। সো আই থিঙ্ক ঋতুদি যেটা বললেন, আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ট্রু। আমাদের এখানে যেটা উনি বললেন যে এক্সপেরিমেন্ট, আই থিঙ্ক এক্সপেরিমেন্টাল ওয়ার্কগুলো আরও হওয়া উচিত। এক্সপেরিমেন্ট মানেই যে আর্ট ফিল্ম বা খুব হাই থট ফিল্ম, আমি সেটা মনে করি না। একটা খুব স্বাভাবিক গল্প নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট করা যায়, একটু ভিন্নভাবে উপস্থাপন মৌলিক করা যায়। গল্প যদি কেউ আনতে চায়, আর সেগুলো আরো ভালোভাবে করা যায়। তো আই অলওয়েজ ফিল দেয়ার শুড বি আ মানে দেয়ার শুড বি আ কম্বিনেশন অফ কমার্শিয়াল দিকটাও ভাবা উচিত, কারণ একটা ছবিতে সেই দিকটাও দর্শক আমরা যাতে দর্শকের বিনোদনটাও পায়, বিনোদনটাও হলে গিয়ে পায়, আবার একটা মানে সংবেদনশীল পায়। একটা কন্টেন্টও পায়, যেটার মধ্যে একটা আমরা উই ক্যান মেক আ ম্যারেজ অফ বোথ। ইনফ্যাক্ট আমি আর আরফিন আর একটা ছবি করছি কলকাতায়, আহারে বলে, তো সেইটার মধ্যেও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা সেটা তো লিটারালি বিয়ন্ড দ্য বর্ডার, বিয়ন্ড দ্য বর্ডার্স, মানে দেশের- বাংলাদেশের একটি ছেলে এবং কলকাতার একটি মেয়ে, তাদের খাবারের, মানে একজন শেফ আর একজন হোম ডেলিভারি করে মানে কলকাতায়, তো তাদের খাবারের দুজনের যে দুরকম খাবারের এক্সপিরিয়েন্স, তারপরে তাদের আমি আশা করি যে তোমাদের আহারে ছবিটি ভালো হবে। শুভ, আবার একটু ফিরে আসি অন্য প্রসঙ্গে। লোকে বলছিল যে ঢাকা অ্যাটাকে তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাও ঢাকা অ্যাটাক সুপারহিট হতো। না সেটা তো আর অবভিয়াসলি আরো বলছে লোকে আপনি থাকলে যে- বা ক্যামেরার পেছনে যারা কাজ করছে, আরো বলছে যে ওই যে চা নিয়ে যে আরো থাকলেও বলছে হতো। যে ঢাকা অ্যাটাকের পর একটি সিনেমার গল্পের আগ পর্যন্ত তোমার বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেক্ষেত্রে কি তোমার আমার একটি ছবি রিলিজ হয়েছে ঢাকা থেকে, ভালো থেকের পরেও তোমার একটি ছবি রিলিজ ভালো থেকের পর একটি সিনেমার গল্প রিলিজ হচ্ছে? এর মাঝে জি না, ভালো থেকোটাই বোধহয় তোমার খুব খারাপ সিলেকশন হয়েছিল গল্পে। আমি সেটা বলবো না। গল্প ভালো ছিল, দেখেন একটা দর্শক জিনিস, কেন নেয়নি? দেখেন একটা জিনিস, দর্শক কোনটা নেবে এইটা যদি কেউ আগে থেকে বলতে পারতো, তাহলে একজন অ্যাক্টর বা স্টার যেটাই বলেন, একজন সেলিব্রিটি, তার প্রত্যেকটা কাজই কিন্তু দর্শক সমাদৃত হতো। এটা Super পৃথিবীর duper hit কোনোদিন হয়নি, এটা পৃথিবীতে So, কোনোদিন হয়নি। বাপ্পি চৌধুরীকে তো তুমি চেনো, নায়ক বাপ্পিকে। জি, জি। বাপ্পি একটি শোতে এসে বলেছে আরিফিন শুভ কমেডিয়ান হিরো। জি, তোমার ব্যাখ্যা চাই শুনতে। এটা ওর পারসেপশন, এটা বলেছে, এটা ওর পারসেপশন, ও বলেছে, ও নিশ্চয়ই এটার পেছনে কোনো জাস্টিফিকেশন আছে। আর আমি এখন জানতে চাই, বাপ্পি চৌধুরী তোমার কাছে শুনতে চাই,
ও কেমন? অলরেডি আগের বার বলে তো রিগ্রেট করছি। ইজ আ হিরো, ইজ আ হিরো, ইজ আ ভেরি, সে বলেছে সে অলরাউন্ডার। ইজ এ ডেফিনেটলি ইজ অলরাউন্ডার। অবভিয়াসলি সে খুব ভালো নাচে, খুব ভালো অ্যাক্টিং করে, খুব ভালো ফাইট করে। তো কমার্শিয়াল ছবিতে যা যা লাগে আমি খুবই ক্লিয়ার যে তুমি কোনো কন্ট্রোভার্সিতে আর যেতে চাও না, তুমি সবার নট সাথে রিয়েলি, নট রিয়েলি। সবার সাথেই তোমার সুন্দর একটা সম্পর্ক আমি শুধু রাখতে চাও। একজন ওই বড়শিতে ছিপ ফেলছে, আমি সেখানে আর আধারটা কামড়াচ্ছি না আর কি, আমি দূর থেকে দেখছি। একজন দেখছি মানে ছিপ তুমি ফেলছে। আমাকে আর কোনো সুযোগ দিতে চাও না। মানে একজন ছিপ ফেলছে, আমি দেখছি সে একজন ছিপ না বলে ফেলছে, তুমি আমার কথাই আমি বলতে সেখান পারো। থেকে দূর থেকে যে দেখছি। তুমি আমাকে আর খুবই কোনো- লোভনীয় খাবার। আবার তুমি আমাকে আর কোনো বড়শিতে? সুযোগ দিতে চাও না, কিন্তু দেখো আমি কতটা উদার মানুষ, সুযোগ দিয়ে আবার আপনি ছিপ ফেলেই যাচ্ছেন, আবার ফেলেই সুযোগ যাচ্ছেন, দিয়ে আবার নিজে বলের আঘাতও খাই। আঘাত খান। প্রিয় মানুষের কাছ উদার থেকে, আপনি, প্রিয় মহান। মানুষের কাছ থেকে আঘাত পেতে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। শুভ, তাহলে আমি তুমি আসলে- লাকি প্রিয় মানুষের কাছে আঘাত আমি পাও। আসলে লাকি ঋতু, একদম। আমি লাকি কারণ হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে, আমার নিঃসন্দেহে। অনেক প্রিয়জন আছে, আমার ফ্যামিলি আছে, সবাই আমাকে খুব খুব পছন্দ করে। পছন্দ করে, তোমার খুব পপুলারিটি, তোমার এই শো নিয়ে জয় সবাই ভাইয়ের আলোচনা একটা করে। জিনিসের আমি রীতিমতো ফ্যান। উনি যেভাবে শার্ট টাক করতেন, উনি খুবই ইন্টারেস্টিং ভাবে শার্ট টাক করতেন। আই স্টিল রিমেম্বার। এটা ও আমাকে খোঁচা মারলো, কারণ আমার একটা জিনিসই সবচেয়ে বেশি আমি আনস্মার্ট ছিলাম, শার্ট ট্যাগ করা। না, যেটা আমাকে কারণ আপনি না, শার্ট but না that না was- honestly, সব maybe that নায়িকারা was your সেটাই style. বলতো যে শার্ট তুমি টাক করে তোমার ওটাই ঠিকমতো, style। তুমি করতে পারো না শার্ট প্যান্ট। সেটা ওই তাদের জিনিসটাই ও perception। আসলে প্রত্যেকের একটা নির্দিষ্ট স্টাইল। আমি এক্স্যাক্টলি ওনারটা জায়গা মতো বলতে কিন্তু আমি পারবো। উনি রেডি শার্ট টাক করে, আমরা তো একটু হয়তো বা বের করি, উনি হি ইউজ টু টেক আ লট অফ দ্য পোরশন অফ দ্য শার্ট। উনি Okay. অনেকটা বের করে রাখতেন টাক করে। সো দেখে মনে হতো যে টাক করা না, বাট অ্যাকচুয়ালি টাক করা। সো ইট ওয়াজ আ ইওর So তুমি আমার এই ফ্যাশনটা ফলো করো না কেন? ফলো করি না বিকজ ফ্যাশন ওয়াইজ তো খুবই জঘন্য সেটা, বাট আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম। But শুভ, তোমার জন্য was শুভ, fantastic. শুভ। ঋতু হচ্ছে আমাদের, একটু কাছে আসি কারণ জি কাছে না আসলে আপনার সব ঋতুকে গেস্টদের সামনে পাচ্ছি এই যে না। বসে যাওয়ার বিষয়টা কেন জয় ভাই? মানে বসে যান কেন সব গেস্টদের সামনে? তোমার সামনে আগেরবার বসছি আমি, আমার সামনে না, অন্য গেস্টদের সামনে। আমার যার- সামনে বসলেন যার- একটু যার আগে। সামনে বসছি তার সামনে বসার যথেষ্ট কারণ আছে, এর কারণ বুঝতে তোমার আরো সময় লাগবে, আরো সময় বুঝছো? লাগবে, জি, জি, জি। যেটা বুঝো না সেটা নিয়ে ফটফট করো না। করবো না, জি। ও হচ্ছে আমাদের অতিথি, বিদেশ থেকে এসেছে, আমি প্রথমেই বলেছি, এবং গুণী একজন অভিনেত্রী। উনি কিন্তু নিজে এটা মনে করেন। আমি হ্যাঁ, এক্ষুনি বলতে যাচ্ছি। আমি উনি এত- আমাদের এত একটু গুণী অতিথি মনে অভিনেত্রীর করেন না। কাছাকাছি এসে বসলাম, জি। এবং পাশে আরেকটু জায়গা খালি আছে, এখানে আসলে আমরা দুজনই বসবো, মানে আমি একা বসবো না। আজকে তো ওনার জন্মদিন না, ওনাকে আজকে আমরা দুজন মিলে তাকে propose করতে পারবো না। আমরা দুজন মিলে ওকে একটা গান শোনাবো, যে গানটা আমরা শুরু করে দিব, ও শেষ করবে, ওকে সম্মান জানানোর জন্য। তুমি তো অ্যাটলিস্ট ওকে সম্মান করবা নাকি? আমি সম্মান করব, বাট তাহলে সম্মানটা তো মানে- জেস্টারে, সম্মানটা মনে থাকে, চোখে থাকে, মনে কিন্তু, থাকে। আমাদের ফিল্মে আমরা কিন্তু সবকিছু মনে অনেক রাখি না। সুন্দর আমরা কিন্তু কাপড় অনেক সময় প্রকাশ করতে হয়, মনে রাখি না। মানে জায়গাটা কিন্তু ছেড়ে দিলাম তোমার আমি জন্য, 30 দিন কাজ করেছি, বিশ্বাস করেন তোমার জয় জন্য ভাই। জায়গাটা ছেড়ে দিলাম। আমি আসো 30 এখানে। দিন কাজ করেছি, আমি যথেষ্ট তাকে বুঝিয়েছি আমি তাকে কতটা সম্মান করি। এখন তুমি কি আসবে? এবং না, আমি আসবো না, আপনি বসে গান শোনান। ঋতু, শুভ নাই, গান আমি গাও। তোমাকে একটা গান শোনাবো। প্লিজ। গান শোনার পর আমার জন্য একটা পুরস্কার হচ্ছে যেখানে খুশি সেখানে একটা চুমু দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আগে গান তো শোনাও। ওই ফুল চাহে গানে গানে ফাগুন আসুক, কলি চাহে ডালে ডালে ফুলেরা হাসুক, আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে চুমু দিতে কোথায় অসুবিধা? কোথায় দিবা চুমু বলো? আমি যে খুব ভালো ফাইট করি এটা জানে জয় ভাই। তুমি এখন আমার, fight তুমি করবে? ওকে বন্ধ করে দাও, আমরা অনুষ্ঠান আমি শেষ যেহেতু করব। নায়ক, আমার কাজ হচ্ছে তোমাকে প্রোটেক্ট করা ফ্রম ভিলেন। তো আমি হাই হাই। হয় কি, আমি স্পেশাল, দেখো। আমার স্পেশাল পার্টি হচ্ছে অ্যাকশন। দেখো, Action. একটা চুমুর জন্য কিন্তু একটা ছেলে এইভাবে বসে থাকা অনেক কষ্টের এবং বিব্রতকর। হ্যাঁ, আমি চাই যে ঋতু অসংখ্যবার অসংখ্য প্রসেনজিৎকেও চুমু দিয়েছে। দর্শক মণ্ডলী, ঋতু, তুমি কি আপনাদের উদ্দেশ্যে দিবা না দিবা না? হ্যাঁ, নিশ্চয়ই দিব। ওকে, National- এই দেখো, ওয়াও এই লিপস্টিকের দাগটা যাতে থাকে, ভাবি যাতে এটা দেখে। ওয়াও, আমরা অনুষ্ঠান শেষ করি, ঋতুর চুমুটা নিয়ে বাসায় যাবো। জি। ঋতু আসো, থ্যাংক ইউ সো মাচ। আমার দুই পাশে দুইজন যদি দাঁড়াও, তুমি যদি এই পাশে দাঁড়াও। শিওর। ডেকো সেন্স অফ হিউমারে আমার পাশে আরিফিন শুভ এবং ঋতুপর্ণা,
একটি সিনেমার গল্পের সফলতার পর এই ধরনের একটি শোতে আমরা একত্রিত হয়েছি। কিছুটা সময় আমরা আসলে নিজেরা আনন্দ করলাম এবং দিন শেষে আমার একটি পাওয়া থাকে, যেমন সুযোগটা আমি হাতছাড়া করি না। কপালে লিপস্টিকের দাগ কি আছে? এটা ঋতুর, হ্যাঁ, এটাকে যদি সংরক্ষণ করে রাখা যেত তাহলে এই জায়গাটাকে মমি করে রেখে দিতাম। যাই হোক, আশা করি ভবিষ্যতে সুযোগ আরো আসবে, যে কারণে মমি করলাম না, রেখে দিলাম। আর শুভ আমাকে ভিলেন বানিয়ে অনেক মারধর করতে চেয়েছে, কিন্তু ও চাওয়ার আগেই ওকে আমি বল দিয়ে সেই সুযোগ করে দিয়েছিলাম। সে তার প্রতিশোধ নিতে পেরেছে। ডেকো সেন্স অফ হিউমারে এসে ঋতুপর্ণা তোমার কেমন লাগলো? তুমি দর্শকের সাথে শেয়ার করো। ডেকো সেন্স অফ হিউমারে এসে আমার ভীষণ ভালো লাগলো। আমার ও একজন খুবই প্রিয় মানুষ এবং ও ভীষণ ভালো একজন শিল্পী। তো আমার মনে হয় যে আজকের এই আশাটা আমাদের সার্থক এবং আমরা অনেক মজা করলাম, অনেক কিছু কন্ট্রোভার্সি, হাসি, মজা অনেক কিছু হলো। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাইকে খুব ভালোবাসি, আমরা চাই সবার খুব ভালো হোক। এবং আমার বাংলাদেশের দর্শককে আমি একটা কথা বলতে চাই যে আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি আপনাদের খুব ভালোবাসি। আমাদের ছবি রিলিজ হয়েছে একটি সিনেমার গল্প, আলমগীর ভাই ডিরেক্টেড। তো আপনারা সবাই দেখবেন এবং আমাকে আর শুভকে অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন। কেমন লাগলো? তুমি মানে খারাপ কথাই বলো না। খুবই জঘন্য লেগেছে, যা হয় আর কি। এই শোতে এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কেউ কোনো শিল্পী সত্যি কথা বলে না। আমি আজকে আপনাদেরকে সত্যি কথা বলছি যে আমার এক্সপিরিয়েন্স একদমই ভালো না। বাট যেহেতু জয় ভাই আমাদের সিনিয়র, বানিয়ে বলতে হয়, আমি বানিয়েই বলছি যে খুব ভালো লাগলো, আমরা অনেক আনন্দ করলাম, হাসি ঠাট্টা করলাম। একজন প্রচন্ড চান্স নিয়ে একটা চুমু খেয়ে নিল যার লিপস্টিক, এবং এটা স্পেশালি ভাবি আপনার জন্য যে আপনি এটার ব্যাপারে কোনো একটা অ্যাকশন নেবেন, কারণ আমরা তো নিতে পারছি না। বাট এনিওয়ে, জোকস অ্যাপার্ট, যা হয় খুবই ইন্টারেস্টিং একটা কনভারসেশনের মধ্যে দিয়ে আমরা গেলাম। দর্শকদেরকে এটাই বলবো যে আপনাদেরকে অল্প একটু বিনোদন দেওয়ার জন্য আমরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করি। আমাদের গোটা ইন্ডাস্ট্রি প্রচন্ড অনেক স্যাক্রিফাইসের পর একটা ছবি নিয়ে আপনাদের সামনে আসি। একটি সিনেমার গল্প, আমাদের গল্প, আপনাদেরকে দাওয়াত দিলাম আমরা সবাই, আমাদের গল্প আপনারা দেখতে আসবেন, একটি সিনেমার গল্প। ডেকো সেন্স অফ হিউমারের নেক্সট এপিসোডে আবার হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট।